প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে সার্কুলেটরি সিস্টেম এবং এটি হবে সার্কুলেটরি সিস্টেমের তৃতীয় ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমরা জানবো সার্কুলেশন কাকে বলে। সার্কুলেশনটাকে যদি আমি বাংলায় বুঝাই, আমাদের শরীরে হার্ট থেকে ব্লাড পেরিফেরিতে যাবে এবং পেরিফেরি থেকে আবার হার্টে ফেরত আসবে, এই বিষয়টাকেই বলে সার্কুলেশন। সুতরাং এই কথাগুলোকে যদি আমি ইংরেজিতে নিয়ে যাই তাহলে পাবো এরকম: প্যাসেজ অফ ব্লাড ফ্রম হার্ট টু দ্য পেরিফেরি অ্যান্ড ফ্রম পেরিফেরি ব্যাক টু দ্য হার্ট ইজ কল্ড সার্কুলেশন। একদম সহজ সংজ্ঞা। The passage of blood from heart to the periphery and from periphery back to the heart is called circulation. Circulation এর দুটো টাইপ আছে, একটাকে বলে পালমোনারি সার্কুলেশন আর একটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন। নাও হিউম্যানে যে সার্কুলেশন হয়, আমরা জানি হিউম্যানের সার্কুলেশন হচ্ছে একটা ক্লোজ টাইপ অফ সার্কুলেশন। এই সার্কুলেশনের মাঝে আমরা দুটো লোব পাই। কি কি লোব? একটা হচ্ছে পালমোনারি লোব বা পালমোনারি সার্কুলেশন। It is a loop through the lung where blood is oxygenated. So যে লুপের মাধ্যমে ব্লাড এর অক্সিজেনেশন হয় তাকেই বলে পালমোনারি সার্কুলেশন। আর আরেকটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। It is a loop through the rest of the body to provide oxygenated blood. তাহলে আমরা বুঝলাম যে সার্কুলেশনের মাধ্যমে ব্লাড অক্সিজেনেটেড হয় সেটাকে বলে পালমোনারি সার্কুলেশন, আর যে সার্কুলেশনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে প্রবাহিত হয় সেটাকে বলে সিস্টেমিক সার্কুলেশন। প্রথমে আমরা আসলাম পালমোনারি সার্কুলেশনের মাঝে। পালমোনারি সার্কুলেশনকে লেসার সার্কুলেশন বলে অথবা মাইনর লোব বলে বা লেসার সার্কেল বলে। কেন লেসার সার্কুলেশন বলে? কারণ এই সার্কুলেশনটা হার্ট এবং লাং এর মধ্যে হয়। সো হার্টের ঠিক পাশেই কিন্তু লাং থাকে। সো হার্ট থেকে লাংসে যায়, লাং থেকে হার্টে যায়। এটাই হচ্ছে পালমোনারি সার্কুলেশন। So the pulmonary circulation occur through lesser part of the body. এই সার্কুলেশনটা বডির লেসার পার্ট, ছোট্ট অংশের মধ্য দিয়ে হয়, শুধু লাং এর মধ্য দিয়ে হয়। এবং এই সার্কুলেশনটা শুরু হবে রাইট ভেন্ট্রিকল থেকে। সো রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হবে, পালমোনারি ট্রাঙ্কে ঢুকবে, দেন দুটো পালমোনারি আর্টারি দিয়ে সে লাংসে যাবে ফর অক্সিজেনেশন। এবং এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয় পালমোনারি ক্যাপিলারিতে। তারপরে আমরা দেখব অক্সিজেনেটেড ব্লাড চারটা পালমোনারি ভেইন দিয়ে আলটিমেটলি লেফট এট্রিয়ামে ফেরত আসবে। সো দিস সার্কুলেশন বিগিনস ফ্রম দ্য রাইট ভেন্ট্রিকল অফ দি হার্ট and ends in the left atrium. Right ventricle থেকে শুরু হবে, left atrium এ শেষ হবে। This is called pulmonary circulation. In this circulation, artery carries deoxygenated blood and veins carry oxygenated blood. And peripheral resistance in this circulation is very low. এবং peripheral resistance low হওয়ার কারণে blood pressure ও low হবে। আমরা যদি পালমোনারি ক্যাপিলারি বেড দেখি সেখানে প্রেসার পাবো মাত্র 10 মিলিমিটার অফ মার্কারি। নাও আমরা যদি সিস্টেমিক সার্কুলেশন দেখি, সিস্টেমিক সার্কুলেশনের আরেক নাম গ্রেটার সার্কুলেশন অর মেজর লুপ অর গ্রেটার সার্কেল। কেন বলে? বিকজ it occurs through greater part of the body. Greater part বলতে বোঝায় লাং বাদ দিলে বাকি সব জায়গার মধ্য দিয়েই ঘটে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। হার্ট থেকে লাং, লাং থেকে হার্ট, দ্যাট ইজ পালমোনারি সার্কুলেশন। হার্ট থেকে লাং ভিন্ন অন্য কোনো জায়গায় যদি যায় এবং সেখান থেকে আবার হার্টে ফেরত আসা, সেটাকেই বলে সিস্টেমিক সার্কুলেশন। So this occurs through greater part of the body and this circulation begins from left ventricle and ends in the right atrium. আমরা পালমোনারি সার্কুলেশনকে জেনেছিলাম pulmonary circulation start from right ventricle but systemic circulation start from left ventricle. Pulmonary circulation end in left atrium but systemic circulation ends in right atrium. In this circulation, artery carries oxygenated blood and veins carry deoxygenated blood, just opposite to the pulmonary circulation. Peripheral resistance in this circulation is high, therefore blood pressure is also high. In the capillary bed of the systemic circulation, the blood pressure is 25 millimeter of mercury, which was 10 millimeter of mercury in case of pulmonary circulation. Now আরেকটা শব্দ আমরা পাবো যাকে বলে পোর্টাল সার্কুলেশন।
What is portal circulation? Actually, portal circulation is a part of the systemic circulation. কেন বলছি systemic circulation এর part? Because in systemic circulation, artery carry oxygenated blood and veins carry deoxygenated blood. Similarly, in the portal circulation, artery carries oxygenated blood and veins carry deoxygenated blood. That's why portal circulation is regarded as a special part of the systemic circulation. Why it is called special? Because in ordinary systemic circulation, blood pass through single set of capillary before returning back to the heart. বাংলায় বলছি, নরমাল সিস্টেমিক সার্কুলেশনে হার্ট থেকে একবার যখন ব্লাড বের হয়ে আর্টারিতে যাবে, তারপরে সেই ব্লাডটা যাবে ক্যাপিলারিতে, দেন ক্যাপিলারি থেকে ভেইন হয়ে আবার হার্টে ফেরত আসবে। তার মানে ব্লাড কয়বার ক্যাপিলারি ক্রস করলো? মাত্র একবার। কিন্তু পোর্টাল সার্কুলেশন হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের একটা স্পেশাল পার্ট, কারণ এই ক্ষেত্রে ব্লাড দুটো ক্যাপিলারি ক্রস করবে। So the part of systemic circulation where blood passes through two sets of capillary before returning back to the heart is called portal circulation. So that is the definition of portal circulation. আবার বলছি, the part of systemic circulation where blood passes through two sets of capillary before returning back to the heart, that is called portal circulation. আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি হার্ট থেকে ব্লাড বের হলো, আর্টারিতে ঢুকলো, তারপরে সে আর্টারি থেকে প্রথমে একবার ক্যাপিলারিতে ঢুকলো, তারপরে সে একটা ভেইনের চলে গেল, দেন আবার ক্যাপিলারিতে ঢুকলো, আবার ভেইন দিয়ে সে হার্টে ফেরত গেল। তাহলে ব্লাডটা হার্টে ফেরত যাওয়ার আগে দুটো ক্যাপিলারি ক্রস করলো। সিমিলারলি নিচের ছবিতে দেখা যাচ্ছে প্রথমে ব্লাড আসলো, একটা ক্যাপিলারিতে ঢুকলো, দেন ক্যাপিলারি থেকে ব্লাডটা আবার একটা আর্টারিতে আসলো, নট ইন দ্য ভেইন, একটা আর্টারিতে ঢুকলো, দেন সে আবার ক্যাপিলারিতে ঢুকলো, নাও ভেইন দিয়ে হার্টে ফেরত আসলো। দিস ইজ কল্ড পোর্টাল সার্কুলেশন। দুই সেট ক্যাপিলারি ক্রস করছে ব্লাড, দিস ইজ কল্ড পোর্টাল সার্কুলেশন। এই পোর্টাল সার্কুলেশনে তাহলে আমরা দেখলাম দুটো ক্যাপিলারি সেট থাকবে। ব্লাড যে সেটে প্রথম প্রবেশ করে সেটাকে বলে প্রাইমারি সেট অর সেট 1, আর যে সেটে দ্বিতীয়বার প্রবেশ করবে তাকে বলে সেকেন্ড সেট অর সেট 2 অর সেকেন্ডারি ক্যাপিলারি। এখন এই দুই ক্যাপিলারিকে যে ব্লাড ভেসেল জয়েন করবে তাকে বলে পোর্টাল ভেসেল। তাহলে এখানে আমরা পোর্টাল ভেসেল দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভেইন, ঠিক আছে? এই ভেইনটার নাম হবে পোর্টাল ভেইন, আর এই পোর্টাল ভেসেলটা কিন্তু রেড কালার দেওয়া, তার মানে এটা আর্টারি। সো দিস ইজ কল্ড পোর্টাল আর্টারি। তাহলে আমরা বুঝলাম যে ভেসেল দুই সেট ক্যাপিলারিকে কানেক্ট করে তাকে বলে পোর্টাল ভেসেল। এই পোর্টাল ভেসেল আর্টারি হতে পারে, ভেইনও হতে পারে। যদি আর্টারি হয় তার নাম পোর্টাল আর্টারি, যদি ভেইন হয় তাকে বলে পোর্টাল ভেইন। নাও আমরা দেখব there are two types of the portal system or portal circulation. One is arterial portal system, another one is venous portal system. Arterial portal system কাকে বলে? When the portal vessel is an artery, that is portal artery, the system is called arterial portal system. তার মানে দুটো ক্যাপিলারির মাঝখানে যে ভেসেলটা থাকে আমরা বলেছিলাম সেটাকে বলে পোর্টাল ভেসেল। এই পোর্টাল ভেসেলটা যদি আর্টারি হয় তখনই সেই সিস্টেমটাকে বলবো আর্টারিয়াল পোর্টাল সিস্টেম। আমাদের বডিতে একটাই আর্টারিয়াল পোর্টাল সিস্টেম আছে, যার নাম হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম। আর যদি দুটো ক্যাপিলারির মাঝখানে যে ব্লাড ভেসেলটা থাকে, যে পোর্টাল ভেসেল থাকে, সেটা যদি ভেইন হয়, দ্যাট ইজ পোর্টাল ভেইন হয়, তখন এই সিস্টেমকে বলে ভিনাস পোর্টাল সিস্টেম। সো when the portal vessel is a vein, that is portal vein, the system is called venous portal system. এরকম ভিনাস পোর্টাল সিস্টেম আমরা বডিতে তিনটা পাবো। একটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, দেন সুপ্রারেনাল পোর্টাল সিস্টেম, এন্ড ফাইনালি হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। এখানে আমরা একটা টেবলের মাধ্যমে চারটা পোর্টাল সিস্টেমের কোথায় ফার্স্ট সেট ক্যাপিলারি, কোথায় সেকেন্ড সেট ক্যাপিলারি, ফার্স্ট সেট ক্যাপিলারির কাজ কি, সেকেন্ড সেট ক্যাপিলারির কাজ কি সেটা দেখিয়েছি। কারো যদি আগ্রহ থাকে ভিডিওটা একটু পজ করে দিয়ে দেখতে পারো। আমরা ইতিমধ্যে সার্কুলেশনকে ক্লাসিফাই করে বলেছি সার্কুলেশন দুই রকমের, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন আর একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আরো বলেছি যে পোর্টাল সার্কুলেশন হচ্ছে সিস্টেমিক সার্কুলেশনের একটা স্পেশালাইজড পার্ট। কোন কোন বইতে সার্কুলেশনকে তিনটা টাইপে ভাগ করে তারা পোর্টাল সার্কুলেশনকে আলাদা করে দেখায়। একটা হচ্ছে পালমোনারি, একটা সিস্টেমিক, একটা পোর্টাল, তারা এরকম তিন ভাগ করতে চায়। কিন্তু আমি প্রেফার করি
সিস্টেমিকের আন্ডারে পোর্টাল ফেলতে। এর বাইরে আমরা সার্কুলেশনকে আরো একভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে যে সার্কুলেশন আমাদের অ্যাডাল্টের মাঝে চলে তাকে বলে অ্যাডাল্ট সার্কুলেশন, আর যে সার্কুলেশন আমাদের ইন্ট্রাইউটেরাইন লাইফে চলে সেটাকে বলে ফিটাল সার্কুলেশন। সুতরাং আমরা পেলাম অ্যাডাল্ট সার্কুলেশন আর একটা ফিটাল সার্কুলেশন। এখানে যে সার্কুলেশনটা দেখানো হচ্ছে দ্যাট ইজ দ্য অ্যাডাল্ট সার্কুলেশন, আর একটা হচ্ছে ফিটাল সার্কুলেশন, দ্যাট ইজ দ্য ফিটাল সার্কুলেশন। এই দুই সার্কুলেশন কিন্তু একরকম নয়, কারণ ইন্ট্রাইউটেরাইন লাইফে আমাদের লাংটা কিন্তু কোলাপস করা থাকে, লাং কোনো কাজ করে না। সুতরাং ইন্ট্রাইউটেরাইন লাইফে পালমোনারি সার্কুলেশন বন্ধ থাকে, তো তখন তার অক্সিজেনেশনের কাজটা কোথায় হয়? সেটা হয় ইন দ্য প্লাসেন্টা। সুতরাং প্লাসেন্টা তখন রেসপিরেটরি স্ট্রাকচার হিসেবে কাজ করে। তো ইন্ট্রাইউটেরাইন লাইফে আমাদের ভাস্কুলেচার প্যাটার্নটা ডিফারেন্ট থাকে। তো আমরা এখন দেখতে পারি কি কি চেঞ্জের মাধ্যমে ফিটাল সার্কুলেশন অ্যাডাল্ট সার্কুলেশনে কনভার্ট হয়। আমরা যে চেঞ্জ গুলো পাবো সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জ আর ফাংশনাল চেঞ্জ, দুটো গ্রুপে ভাগ করলাম। স্ট্রাকচারাল চেঞ্জ কি কি হয় সেটা দেখতে পারি। প্রথমে আমরা দেখব এই যে আম্বিলিকাল আর্টারি, এই আম্বিলিকাল আর্টারি গুলো ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে একদম প্লাসেন্টাতে চলে যায়। সুতরাং আফটার বার্থ অ্যাডাল্ট সার্কুলেশনে আম্বিলিকাল আর্টারির কোনো প্রয়োজন নাই, এই জন্য ডিস্টাল পার্ট অফ দি আম্বিলিকাল আর্টারি কিন্তু ক্লোজ করে ফেলে। ক্লোজ করেছে একটা লিগামেন্টে কনভার্ট হয়, তার নাম হচ্ছে মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। সো দুটো আম্বিলিকাল আর্টারি ডিস্টাল পার্ট দুটো লিগামেন্ট তৈরি করে, তাদের নাম মিডিয়াল আম্বিলিকাল লিগামেন্ট। দেন এই স্ট্রাকচারটাকে বলে আম্বিলিকাল ভেইন, দিস ওয়ান। এই আম্বিলিকাল ভেইন দিয়ে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ফিটাসের মধ্যে এন্টার করে প্লাসেন্টা থেকে। আফটার বার্থ যখন লাং কাজ করা শুরু করবে তখন আম্বিলিকাল ভেইনের আর কোনো প্রয়োজন নাই। সো আম্বিলিকাল ভেইন তখন সে বন্ধ হয়ে যাবে, হয়ে সেও একটা লিগামেন্ট তৈরি করে, তার নাম লিগামেন্টাম টেরিস হেপাটিস। দেন আমরা দেখবো আরেকটা ব্লাড ভেসেল থাকে উইদিন দ্য লিভার, যার নাম ডাক্টাস ভেনোসাস। এই ডাক্টাস ভেনোসাসটাও ক্লোজ করে যাবে, সেটা তৈরি করবে লিগামেন্টাম ভেনোসাম। তারপরে আমরা আরেকটা ভেসেল পাবো যার নাম ডাক্টাস আর্টারিওসাস, যার কাজ হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক থেকে ব্লাডকে বাইপাস করে এওটাতে নিয়ে যাওয়া। সো এই ডাক্টাস আর্টারিওসাসটাও আফটার বার্থ ক্লোজ করে যাবে, সে একটা লিগামেন্ট তৈরি করে, তার নাম লিগামেন্টাম আর্টারিওসাম। তারপরে হার্টের মাঝে একটা ওপেনিং থাকে যার নাম ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালিটা আফটার বার্থ সেটা কিন্তু ক্লোজ করে যায়। সো ক্লোজার অফ দি ফোরামেন ওভালি। আমি এখানে যে পাঁচটা বিষয় দেখিয়েছি, দিস আর দ্য স্ট্রাকচারাল চেঞ্জেস বাই হুইচ ফিটাল সার্কুলেশন বিকামস অ্যাডাল্ট সার্কুলেশন। এর বাইরে দুটো ফাংশনাল চেঞ্জ হয়, সেটা কি? নাম্বার ওয়ান হচ্ছে অনসেট অফ পালমোনারি সার্কুলেশন অর বিগিনিং অফ দি পালমোনারি সার্কুলেশন, এটা একটা। আর দুই নাম্বার হচ্ছে আমরা জানি ফিটাল লাইফে আমাদের হিমোগ্লোবিন থাকে ফিটাল হিমোগ্লোবিন, তার মানে ফিটাল লাইফে যে আরবিসি গুলো থাকে সেই আরবিসি গুলোর মাঝে ফিটাল হিমোগ্লোবিন থাকে। ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেন এফিনিটি খুবই হাই থাকে, সামান্য একটু অক্সিজেন পেলে সে যাতে বাইন্ড করতে পারে তার জন্যই তাদের এফিনিটিটা খুবই বেশি থাকে। কিন্তু আফটার বার্থ এই ফিটাল হিমোগ্লোবিনের আর কোনো প্রয়োজন নাই, সুতরাং এখন দরকার অ্যাডাল্ট হিমোগ্লোবিন। তার মানে এখন দরকার অ্যাডাল্ট হিমোগ্লোবিন যুক্ত আরবিসি। সো আমরা দেখবো এইবার অ্যাডাল্ট হিমোগ্লোবিন যুক্ত আরবিসি অ্যাপিয়ার করা শুরু করবে, এটা একটা ফাংশনাল চেঞ্জ। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, ওই যে ফিটাল হিমোগ্লোবিন যুক্ত আরবিসি গুলোর তাহলে এখন কি হবে? এরা এবার রাপচার হতে থাকবে। এই রাপচার হওয়ার কারণে ধীরে ধীরে হিমোগ্লোবিন মেটাবলিজম হবে, বিলিরুবিন তৈরি হবে, আর এই বিলিরুবিনের কারণে আমরা দেখবো জন্মের পরে বাচ্চার 4-5 দিনের মাথায় ফিজিওলজিক্যাল জন্ডিস ডেভেলপ করে। এখন আমরা কিছু রিজিওনাল সার্কুলেশন সম্পর্কে জানবো। কোন স্পেসিফিক রিজিয়ন বা কোন স্পেসিফিক অর্গানের মধ্য দিয়ে যে সার্কুলেশন হয় তাকে বলে রিজিওনাল সার্কুলেশন। যেমন স্টমাকের জন্য আছে গ্যাস্ট্রিক সার্কুলেশন, স্প্লিনের জন্য স্প্লিনিক সার্কুলেশন, লিভারের জন্য হেপাটিক সার্কুলেশন, কিডনির জন্য রেনাল সার্কুলেশন, এরকম বিভিন্ন সার্কুলেশন, এগুলোকে বলে রিজিওনাল সার্কুলেশন। সিমিলারলি হার্টের ব্লাড ফ্লোর জন্য যে সার্কুলেশন চলে তাকে বলে করোনারি সার্কুলেশন। করোনারি সার্কুলেশন একটা রিজিওনাল সার্কুলেশন। এই সার্কুলেশনের আমরা একটু পিকুলিয়ারিটিস গুলো জানবো। নাম্বার ওয়ান, coronary arteries are the very first branch of the arterial system. হার্ট অন্যকে ব্লাড সাপ্লাই দেয়, কিন্তু সবার আগে হার্ট নিজের ব্লাড সাপ্লাই নেয়, নিয়ে তারপর সে অন্যকে ব্লাড সাপ্লাই দেয়। করোনারি আর্টারি গুলো হচ্ছে হার্টকে ব্লাড সাপ্লাই দেয়,
they are the branch of the ascending aorta, আর ascending aorta হচ্ছে আমাদের বডিতে আর্টেরিয়াল সিস্টেমের ফার্স্ট পার্ট। সুতরাং আর্টেরিয়াল সিস্টেমের ফার্স্ট পার্ট ascending aorta, সেই ফার্স্ট পার্টের ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে করোনারি আর্টারি, যা দিয়ে হার্ট নিজে ব্লাড সাপ্লাই নেয়। এই জন্য বলছি করোনারি আর্টারিজ আর very first branch of the arterial system. Then coronary arteries are medium sized artery, they are muscular artery, they are distributing artery, and coronary arteries are vasa visceram of the heart. Coronary arteries produce potential anastomosis with each other, they are functional end artery. Actually jarai potential anastomosis করে তারাই functional end artery হয়ে থাকে। Heart receives its arterial supply during diastole. আমাদের বডিতে সকল অর্গান কিন্তু ব্লাড রিসিভ করে ডিউরিং সিস্টোল, কিন্তু হার্ট নিজে ব্লাড রিসিভ করে ডিউরিং ডায়াস্টোল। And sympathetic stimulation produce vasodilatation in case of the coronary arteries instead of vasoconstriction. আমাদের বডিতে ম্যাক্সিমাম জায়গাতে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ভ্যাসোকনস্ট্রিকশন করে, কিন্তু হার্ট এরকম আরো দুটো জায়গা আছে, যেমন হচ্ছে ব্রেইন এবং স্কেলিটাল মাসল, এইসব ক্ষেত্রে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ভ্যাসোডাইলেটেশন করে। নাও আমরা জানবো কোলেটারাল সার্কুলেশন কাকে বলে। কোলেটারাল সার্কুলেশন হচ্ছে the circulation which is established through an anastomosis between two vessels supplying or draining to different adjacent vascular area, that is called collateral circulation. যেমন এই একটা ভেসেল একটা এরিয়াকে সাপ্লাই দিচ্ছে, একটা ভেসেল একটা এরিয়াকে সাপ্লাই দিচ্ছে, ভেসেল গুলো আবার নিজেরা কমিউনিকেট করলো, সুতরাং এইভাবে একটা কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করলো। এবং এই ক্ষেত্রে আর্টারি মাঝে কোলেটারাল সার্কুলেশন ডেভেলপ করলো, আবার ভেইনের মাঝেও কোলেটারাল সার্কুলেশন হতে পারে। আমাদেরকে জানতে হবে সার্কুলেশন কিভাবে হয়। ফ্যাক্টরস রেগুলেটিং সার্কুলেশন, কখনো কখনো আসে ফ্যাক্টরস রেগুলেটিং ভিনাস রিটার্ন। হাউএভার আমাদেরকে ফ্যাক্টরস রেগুলেটিং সার্কুলেশনটা জানতে হবে। তো আমরা দেখি, প্রথমে আসবে পাম্পিং অ্যাকশন অফ দি হার্ট। হার্ট পাম্প করে যে ব্লাডটা বের করে দেয়, সেই ব্লাডটা আলটিমেটলি আর্টারিয়াল সিস্টেমের মধ্যে ঢুকে। সুতরাং আর্টারি দিয়ে ব্লাড পাস করার একটা কারণ হচ্ছে পাম্পিং অ্যাকশন অফ দি হার্ট। 2 নম্বর হচ্ছে ইলাস্টিক রিকয়েল অফ দি লার্জ আর্টারি অর কন্ডাক্টিং ভেসেল। আমরা জানি কন্ডাক্টিং ভেসেল গুলো হার্টের একদম কাছে থাকে, হার্টের সাথে লেগে থাকে, এবং এই ব্লাড ভেসেল গুলোই প্রথম হার্ট থেকে আসা ব্লাডকে রিসিভ করে। যখন রিসিভ করে তখন তারা এক্সপান্ড করে, যেহেতু এরা হচ্ছে ইলাস্টিক ভেসেল, এবং আলটিমেটলি যখন হার্ট ডায়াস্টোলে যায় তখন এই ভেসেল গুলো রিকয়েল টেন্ডেন্সির মাধ্যমে ব্লাডের উপরে একটা প্রেসার তৈরি করে, সেই প্রেসারের কারণে আলটিমেটলি ব্লাড আর্টারি দিয়ে সামনের দিকে প্রবাহিত হয়, ফ্লো করে। সুতরাং ইলাস্টিক রিকয়েল অফ দি লার্জ আর্টারি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন টোন অফ দি আর্টারিয়াল এন্ড প্রি ক্যাপিলারি স্ফিংটার। এই টোন অফ দি আর্টারিয়াল এবং প্রি ক্যাপিলারি স্ফিংটার ডিটারমিন করবে আলটিমেটলি ব্লাডটা ক্যাপিলারিতে ঢুকবে কি না। সুতরাং ক্যাপিলারি দিয়ে ব্লাড প্রবাহ বা ফ্লো করার বা সার্কুলেট করার জন্য যে ফ্যাক্টর, সেটা হচ্ছে আর্টারিয়ালের টোন এন্ড প্রি ক্যাপিলারি স্ফিংটার। দেন এইবার যে পয়েন্টগুলো আমি বলবো সবগুলো হচ্ছে ভিনাস রিটার্নের ফ্যাক্টর। ঠিক আছে, ভেইন দিয়ে ব্লাড কেন ফ্লো করবে তার ফ্যাক্টর। তার মাঝে প্রথম হচ্ছে কন্ডিশন অফ দি রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকল। যদি রাইট এট্রিয়াম স্টিফ হয়, শক্ত হয়ে থাকে, রাইট ভেন্ট্রিকল যদি স্টিফ হয়ে থাকে, তাহলে তারা কিন্তু ব্লাড আর রিসিভ করবে না, ভিনাস রিটার্ন বন্ধ হয়ে যাবে। দেন মেসেজিং অ্যাকশন অফ দি স্কেলিটাল মাসল। স্কেলিটাল মাসল যখন কন্ট্রাক্ট রিল্যাক্স করবে তখন আলটিমেটলি ভেইনের উপরে প্রেসার পড়বে। কোন ভেইন? ডিপ ভেইন। সো ডিপ ভেইনের উপরে প্রেসার পড়বে, তার মাধ্যমে ভেইন দিয়ে ভিনাস রিটার্ন হবে। সো মেসেজিং অ্যাকশন অফ দি স্কেলিটাল মাসল, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার। ইন্ট্রাথোরাসিক প্রেসারের যে নেগেটিভিটি, কখন হয় নেগেটিভিটি? ডিউরিং দ্য ইন্সপিরেশন অর এট দ্য বিগিনিং অফ ইন্সপিরেশন। ইন্ট্রাথোরাসিক প্রেসার যখন নেগেটিভ হবে তখন সে ভেনা কাভা থেকে ব্লাডকে সাক করে হার্টের মাঝে ঢুকিয়ে দিবে। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন ভালভ। ভেইনের মাঝে ভালভ থাকে, সেই ভালভ গুলো ওয়ান ওয়ে ভেনাস ফ্লোকে রেগুলেট করে। দেন ভেনিকমিটেন্টিস অ্যারেঞ্জমেন্ট। এই ভেনিকমিটেন্টিস অ্যারেঞ্জমেন্ট মানে আর্টারির যে পালস সেটা ভেনে ট্রান্সমিশন হয়, এটাকে আমরা বলতে পারি ট্রান্সমিটেড আর্টারিয়াল পালসেশন।
সো দিস ইজ অ্যানাদার ইস্যু। দেন গ্র্যাভিটি একটা ইস্যু, যার কারণে ভিনাস রিটার্ন হয়, গ্র্যাভিটি। সুতরাং আমরা বলছি দিস আর দ্য ফ্যাক্টরস রেগুলেটিং সার্কুলেশন অর ভিনাস রিটার্ন। আমরা যদি এবার মিলিয়ে দেখি যে লিম্ফ ফ্লোর জন্য কি কি ফ্যাক্টর আছে, ফ্যাক্টরস রেগুলেটিং লিম্ফ ফ্লো। অ্যাকচুয়ালি লিম্ফেটিক সিস্টেম কিন্তু ভিনাস সিস্টেমের মাঝেই লিম্ফকে নিয়ে ড্রেন করে। তার মানে এরা হচ্ছে ভিনাস সিস্টেমেরই একটা অক্সিলারি পার্ট। ভেইনের মাঝে যে ভিনাস রিটার্ন হয় তার যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টর গুলোর মতোই আমরা দেখব আলটিমেটলি লিম্ফ ফ্লোর ফ্যাক্টর গুলো। তো সেগুলো কি কি? প্রথমে আসে ফিল্ট্রেশন প্রেসার অফ টিস্যু ফ্লুইড, দেন মেসেজিং অ্যাকশন অফ স্কেলিটাল মাসল, এটা ভেইনের ক্ষেত্রে আমি বলেছিলাম। দেন ট্রান্সমিটেড আর্টারিয়াল পালসেশন, এটা আমি ভেইনের ক্ষেত্রে বলেছিলাম ভেনিকোমিটেন্টিস অ্যারেঞ্জমেন্টের আন্ডারে। দেন প্রেজেন্স অফ ভালভ, সেটা আমি ভেইনের মধ্যে বলেছি। দেন গ্র্যাভিটি ইস্যু ভেইনের মধ্যে ছিল। দেন সাকশন ইফেক্ট অফ ডায়াফ্রাম, এই সাকশন ইফেক্ট অফ দি ডায়াফ্রাম এর বদলে আমরা বলতে পারি নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার, এটাও একটা সাকশন ইফেক্ট প্রয়োগ করে আলটিমেটলি। দেন নেগেটিভ প্রেসার ইন ব্রাকিওসেফালিক ভেইন, আলটিমেটলি লিম্ফ কিন্তু ব্রাকিওসেফালিক ভেইনে ড্রেন হয়। সো ব্রাকিওসেফালিক ভেইনের মাঝে যদি নেগেটিভ প্রেসার থাকে তাহলে আমাদের লিম্ফেটিক ড্রেনেজ বা লিম্ফেটিক ফ্লো ভালো হবে। সো দিস আর দ্য ফ্যাক্টরস রেগুলেটিং লিম্ফ ফ্লো। আমরা যদি দুটোকে একসাথে দেখি তাহলে এরকম দেখবো, পাম্পিং অ্যাকশন অফ দি হার্ট, ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি অফ দি লার্জ আর্টারি, দিস আর দ্য ফ্যাক্টরস রেগুলেটিং ব্লাড ফ্লো থ্রু দ্য আর্টারি। দেন টোন অফ দ্য আর্টেরিয়াল এন্ড প্রিক্যাপিলারি স্ফিংটার, এটা হচ্ছে ক্যাপিলারির ফ্যাক্টর, আর বাকিগুলো হচ্ছে আমাদের ভিনাস রিটার্নের ফ্যাক্টর বা ভেইনের ফ্যাক্টর। একই রকম ভাবে আমি প্যারালালি লিম্ফের ফ্লোর ফ্যাক্টর গুলো পাশাপাশি রেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন অফ রাইট এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল, তার সাথে সাকশন ইফেক্ট অফ ডায়াফ্রাম রিলেটেড। দেন মেসেজিং অ্যাকশন অফ দি স্কেলিটাল মাসল, দুই পাশেই আছে। দেন নেগেটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার, আর এখানে আছে নেগেটিভ প্রেসার ইন ব্রাকিওসেফালিক ভেইন। দেন প্রেজেন্স অফ ভালভ, দুই দিকে আছে। ট্রান্সমিটেড আর্টেরিয়াল পালসেশন ডিউ টু ভেনিকোমিটেন্টিস অ্যারেঞ্জমেন্ট, আর এখানে ট্রান্সমিটেড আর্টেরিয়াল পালসেশন আছে। এই পাশে গ্র্যাভিটি, এই পাশেও গ্র্যাভিটি। সো আমি সিমিলারিটিটা দেখানোর চেষ্টা করেছি। সো ভেইনের মধ্য দিয়ে যে ব্লাড ফ্লো করে তার যে ফ্যাক্টর, আর লিম্ফ ভেসেলের মধ্য দিয়ে লিম্ফ ফ্লো করবে তার ফ্যাক্টর গুলো মোটামুটি একই রকম, সেই কম্পারিজনটা আমি কিন্তু এখানে দেখিয়েছি। এখন আমরা চলে আসলাম হিউমারাল রেগুলেশন অফ দি সার্কুলেশনে। সার্কুলেশনকে রেগুলেট করার জন্য কিছু হিউমারাল ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টর গুলো আমরা দেখতে চাই। আমাদের ব্লাডের মাঝে কিছু সাবস্টেন্স থাকে যারা ভেসো কনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, আবার কিছু কিছু ফ্যাক্টর আছে যারা ভেসো ডাইলেটর হিসেবে কাজ করে। সো আমরা দেখব কারা ভেসো কনস্ট্রিক্টর, কারা ভেসো ডাইলেটর। ভেসো কনস্ট্রিক্টর হিসেবে আমরা পাবো ইপিনেফ্রিন, নরইপিনেফ্রিন, দেন এনজিওটেনসিন, দেন ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন ভেসেলকে প্রেস করে মানে কনস্ট্রিক্ট করে, একই কথা। ভেসোপ্রেসিনের আরেক নাম হচ্ছে এডিএইচ। দেন এন্ডোথেলিন, these are the vasoconstrictor agent. Now vasodilator agent কি কি আছে? একটা হচ্ছে ব্রেডিকাইনিন, সেরোটোনিন, হিস্টামিন, দেন প্রোস্টাগ্ল্যান্ডিন, নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডের আরেক নাম হচ্ছে ইডিআরএফ। ইডিআরএফ মানে এন্ডোথেলিয়াম ডেরাইভড রিল্যাক্সেশন ফ্যাক্টর। দেন কিছু আয়ন এন্ড আদার কেমিক্যালস আছে যেগুলো ব্লাডে থাকে, এরাও ব্লাড ভেসেলকে এফেক্ট করে, যেমন ক্যালসিয়াম। ক্যালসিয়াম আয়ন কিন্তু ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। দেন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, অ্যাসিটেট, সাইট্রেট, হাইড্রোজেন আয়ন, কার্বন ডাইঅক্সাইড, these are vasodilator. They produce vasodilatation. Now what is anastomosis? Anastomosis টা খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে জানতে হয় ডেফিনিশন এন্ড টাইপস। Connection or communication between two or more adjacent blood vessels to maintain blood flow through collateral circulation is called circulatory anastomosis. সুতরাং পাশাপাশি দুই বা তার বেশি ব্লাড ভেসেলের মাঝে যে কানেকশন বা কমিউনিকেশন হয়, কেন হয়? টু মেইনটেইন ব্লাড ফ্লো থ্রু কোলাটেরাল সার্কুলেশন, দ্যাট ইজ কল্ড সার্কুলেটরি অ্যানাস্টোমোসিস। সার্কুলেটরি অ্যানাস্টোমোসিস কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যদি ব্লাড ভেসেল গুলো আর্টারি হয় তাহলে বলে ইন্টার আর্টারিয়াল অর সিম্পলি আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। দুই ব্লাড ভেসেল যদি ভেইন হয় তখন বলে ভিনাস অর ইন্টারভিনাস অ্যানাস্টোমোসিস।
আর যদি দুটো ব্লাড ভেসেলের একটা আর্টারি হয় একটা ভেইন হয় তখন সেটাকে বলে আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। প্রথমে আমরা দেখব আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস কাকে বলে। সংজ্ঞাটা আমরা দিতে পারি এরকম: কানেকশন অর কমিউনিকেশন বিটুইন টু অর মোর অ্যাডজেসেন্ট আর্টারি টু মেইনটেইন ব্লাড ফ্লো থ্রু কোলাটেরাল সার্কুলেশন ইজ কল্ড আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। আমরা অ্যানাস্টোমোসিসের যে ডেফিনিশন দিয়েছিলাম সেখানে টু অর মোর অ্যাডজেসেন্ট ভেসেল বলেছিলাম। সো ওই ভেসেলটা যদি আর্টারি হয় সেটাই হবে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস দুই রকমের, একটা হচ্ছে অ্যাকচুয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস আর একটা হচ্ছে পটেনশিয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা আর্টারি আসলো, সে ক্যাপিলারি হলো, ভেইন হয়ে ফেরত চলে গেল। আবার এখানে আরো একটা আর্টারি আসলো, একটা ক্যাপিলারি হলো, ভেইন হয়ে ফেরত চলে গেল। এখন আমরা দেখব এই দুই আর্টারির মাঝে কোনোভাবে কানেকশন অর কমিউনিকেশন করা যায় কি না। ইয়েস, এখানে একটা কমিউনিকেশন হলো। এই কমিউনিকেশনটা কোন লেভেলে হলো? ক্যাপিলারি লেভেল নাকি প্রি ক্যাপিলারি লেভেল? এটা হলো প্রি ক্যাপিলারি লেভেলে। সো কানেকশন বিটুইন টু অর মোর adjacent arteries at precapillary level is called actual arterial anastomosis. আবারও বলি, কানেকশন বিটুইন টু অর মোর adjacent artery, দুই বা ততোধিক adjacent কাছাকাছি থাকা আর্টারি at the pre-capillary level, মানে হচ্ছে ক্যাপিলারি লেভেলের আগে যদি দুটো পাশাপাশি আর্টারির মাঝে অ্যানাস্টোমোসিস হয়, কানেকশন হয়, সেটাকে বলে অ্যাকচুয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। যেমন আমাদের যে পামার আর্চ, প্লান্টার আর্চ হয়, সেগুলো কিন্তু অ্যাকচুয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। না, আমরা দেখবো পটেনশিয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস কাকে বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আর্টারি আসলো, ক্যাপিলারি হয়ে ফেরত গেল। এখন দেখি তাদের মাঝে কোনো কমিউনিকেশন হয় কিনা। ইয়েস, একটা কমিউনিকেশন তৈরি হলো। এটা কোন জায়গায় হলো? ক্যাপিলারি লেভেলে নাকি প্রি ক্যাপিলারি লেভেলে? আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাপিলারি লেভেলে কমিউনিকেশনটা হলো। সুতরাং কানেকশন বিটুইন টু অর মোর adjacent artery at capillary level is called potential arterial anastomosis. তাহলে প্রি ক্যাপিলারি লেভেলে দুটো আর্টারি যখন কমিউনিকেট করবে তাকে বলে অ্যাকচুয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। আর যদি ক্যাপিলারি লেভেলে দুটো আর্টারি অ্যানাস্টোমোসিস করে তাকে বলে পটেনশিয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। যেমন আমাদের যে হার্টে করোনারি আর্টারি গুলো থাকে অথবা সেরিব্রামের মাঝে যে কর্টিক্যাল ব্রাঞ্চ গুলো থাকে, তারা যে অ্যানাস্টোমোসিস করে সেটাই হচ্ছে পটেনশিয়াল আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস। ইন্টার আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অর আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস কে আমরা আরেক ভাবে ক্লাসিফাই করতে পারি। এটা আমাদের গ্রেজ অ্যানাটমিতে আছে। এটা হচ্ছে অ্যানাদার ক্লাসিফিকেশন। একটা হচ্ছে এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস, দেন অ্যানাস্টোমোসিস বাই কনভার্জেন্স, দেন ট্রান্সভার্সাল অ্যানাস্টোমোসিস। এটা হচ্ছে গ্রেজ অ্যানাটমিতে লেখা ইন্টার আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস এর অ্যানাদার ক্লাসিফিকেশন। সাধারণত আমরা দেখব যত জয়েন্ট আছে আমাদের বডিতে, বড় বড় যে জয়েন্ট গুলো থাকে তার অ্যারাউন্ডে অ্যানাস্টোমোসিস পাওয়া যায়। যেমন স্ক্যাপুলার অ্যারাউন্ডে আমরা পাবো স্ক্যাপুলার অ্যানাস্টোমোসিস, দেন এলবো জয়েন্টের অ্যারাউন্ডে পাবো কিউবিটাল অ্যানাস্টোমোসিস, তারপরে নি জয়েন্টের অ্যারাউন্ডে আমরা পাই জেনিকুলার অ্যানাস্টোমোসিস। যে কোনো জয়েন্টের অ্যারাউন্ডে আমরা এরকম অ্যানাস্টোমোসিস পেয়ে থাকি। নাও ইন্টারভেনাস অ্যানাস্টোমোসিস, this can occur between veins of systemic circulation, যেমন হচ্ছে কানেকশন বিটুইন সুপিরিয়র এন্ড ইনফিরিয়র ভেনা কাভা থ্রু এ জাইগোস ভেইন। This is one type of the intravenous anastomosis and it occurs between veins of systemic circulation. অথবা এটা হতে পারে between vein of systemic and portal circulation, একটা সিস্টেমিক ভেইন আর একটা পোর্টাল ভেইন, তাদের মাঝখানেও এরকম অ্যানাস্টোমোসিস হতে পারে এবং এই জাতীয় অ্যানাস্টোমোসিসকে বলে পোর্টা সিস্টেমিক অ্যানাস্টোমোসিস। তো এই ইন্টারভেনাস অ্যানাস্টোমোসিসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একই রকম, টু মেইনটেইন কোলাটেরাল সার্কুলেশন। এই চারটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে সুপিরিয়র ভেনা কাভা দেখানো হচ্ছে, ইনফিরিয়র ভেনা কাভা দেখানো হচ্ছে, তাদের মধ্যে কমিউনিকেশন তৈরি করলো এজাইগোস ভেইন। এখন সুপিরিয়র ভেনা কাভা বিভিন্ন লেভেলে অবস্ট্রাকশন হলে কিভাবে আলটিমেটলি সার্কুলেশন হবে সেটা দেখানো আছে। আন্ডার গ্রাজুয়েটদের জন্য এটা একটু কঠিন হয়ে যায় বলে আমি একটু স্কিপ করে যাচ্ছি। নাও arteriovenous anastomosis, communication of artery and vein without intervening capillary is called arteriovenous anastomosis. যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আর্টারি আসলো, ভেইন আসলো, মাঝখানে একটা ক্যাপিলারি পাওয়া গেল, এটা কিন্তু আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস না।
দিস ইজ দ্য নর্মাল ইস্যু। আর্টারি আসবে, ক্যাপিলারি হবে, ভেইন হয়ে ফেরত চলে যাবে। কিন্তু আমরা নিচের এই জায়গাটুকুতে দেখতে পাচ্ছি একটা আর্টারি আসলো, সরাসরি সে ভেইনের সাথে কমিউনিকেট করলো, মাঝখানে কিন্তু কোনো প্রকার ক্যাপিলারি নাই। সো দিস ইজ কল্ড আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। তাহলে আমরা কি বুঝলাম? কমিউনিকেশন অফ এন আর্টারি এন্ড ভেইন উইদাউট ইন্টারভেনিং ক্যাপিলারি ইজ কল্ড আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস। আমাদের বডিতে কিছু স্পেশাল জায়গা আছে যেখানে এরকম আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস পাই, যেমন ফিঙ্গার টিপ, নেইল বেড, palm and sole, tip of the nose, ear lobule, lip, eyelid, cheek, forehead, erectile tissues of sexual organ, mucus of the respiratory and alimentary tract, intestinal villi, এইসব জায়গাতে আমরা আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস পাবো। এখন এই আর্টারিওভেনাস অ্যানাস্টোমোসিস এর ফাংশন কি বা আছে কি জন্য? এক নম্বর হচ্ছে রেগুলেশন অফ দি টেম্পারেচার। যখন কোনো ব্লাড ক্যাপিলারি বেডে ঢুকবে তখন ক্যাপিলারি দিয়ে ফ্লুইড লস হয়, সেই ফ্লুইডের মাঝে ল্যাটেন্ট হিট থাকে, সো হিট নিয়ে ফ্লুইড লস হয়। সুতরাং ক্যাপিলারি দিয়ে ব্লাড পাস করলে হিট লস হয়, কিন্তু যদি কোনো ব্লাড আমাদের এই ক্যাপিলারি দিয়ে না ঢুকে আলটিমেটলি এভি অ্যানাস্টোমোসিস দিয়ে পাস করে তখন কোনো হিট লস হয় না, হিট কিন্তু প্রিজার্ভ হয়ে থাকে বডিতে। সো এভি অ্যানাস্টোমোসিস হেল্পস ইন রেগুলেশন অফ টেম্পারেচার অফ ভেরিয়াস পার্টস অফ দ্য বডি, এটা একটা। দুই নম্বর, এভি অ্যানাস্টোমোসিস ইন ইন্টেস্টাইনাল ভিলাই increase portal venous pressure. 3 number হচ্ছে in the erectile tissue of the penis, এই anastomosis ultimately erection এ হেল্প করে। নাও আমরা দেখব what is end artery। প্রথমে একটা ছবি দেখে নিচ্ছি, একটা আর্টারি আসলো, একটা ক্যাপিলারি হলো, ভেইন হলো, আরেকটা আর্টারি আসলো, ক্যাপিলারি, ভেইন, দুটো আর্টারি মাঝখানে একটা কমিউনিকেশন তৈরি হলো। এই কমিউনিকেশনটা হলো প্রি ক্যাপিলারি লেভেলে, আর্টারি গুলো হচ্ছে অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস তৈরি করেছে তার মানে। এখন আরেকটা ছবি দেখতে পাচ্ছি, দুটো আর্টারি আসলো, ক্যাপিলারি হয়ে ভেইন হয়ে ফেরত চলে গেল, দুটো যার যার মতো আসলো চলে গেল, কেউ কাউরে চিনে না। আবার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটো আর্টারি আসলো, আর্টারি গুলো যদিও কমিউনিকেট করেনি বাট ক্যাপিলারি লেভেলে একটা কমিউনিকেশন ঠিকই তৈরি হয়েছে। সুতরাং কম বেশি তারা তারপরেও কিছুটা ছোঁয়া আছে একজন আরেকজনের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি একদম বাম দিকের ছবিতে অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস হয়েছে, কারণ এখানে প্রি ক্যাপিলারি লেভেলে অ্যানাস্টোমোসিস করেছে দুটো আর্টারি। ডান দিকের ছবিতে পটেনশিয়াল অ্যানাস্টোমোসিস হয়েছে, এই ক্ষেত্রে আমরা একটা কমিউনিকেশন দেখছি এট দ্য ক্যাপিলারি লেভেল, কিন্তু মাঝখানের ছবিতে এরা কোনোভাবেই কেউ কাউকে চিনে না, কোনো জায়গাতেই কোনো কমিউনিকেশন তৈরি করেনি। সুতরাং এখানে আমাদের এন্ড আর্টারি ইস্যু আসবে। অ্যাকচুয়ালি এই মিডল ওয়ান ইজ কল্ড ট্রু এন্ড আর্টারি, কারণ এই আর্টারি গুলো কোনো জায়গাতেই কোনো কমিউনিকেশন তৈরি করেনি, এই জন্য এটাকে বলে ট্রু এন্ড আর্টারি। এখানে কোনো প্রি ক্যাপিলারি লেভেলে কোনো কমিউনিকেশন হয়নি, দ্যাট ইজ কোনো অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস করেনি আর্টারি গুলো। আবার এই ছবিতে দেখছি এরাও প্রি ক্যাপিলারি লেভেলে কোনো প্রকার কমিউনিকেশন করেনি, তার মানে এরাও অ্যাকচুয়াল অ্যানাস্টোমোসিস করেনি, যদিও ক্যাপিলারি লেভেলে একটা অ্যানাস্টোমোসিস আছে, বাট স্টিল দে আর এন্ড আর্টারি। তাহলে এন্ড আর্টারি কাকে বলে? The arteries having no precapillary anastomosis with adjacent artery, whether capillary anastomosis is present or not, is called end artery. তাহলে আমরা বুঝলাম যে আর্টারি গুলো প্রি ক্যাপিলারি লেভেলে কোনো প্রকার অ্যানাস্টোমোসিস করে না, কিন্তু ক্যাপিলারি লেভেলে অ্যানাস্টোমোসিস করতেও পারে নাও পারে, তাদেরকেই বলে এন্ড আর্টারি। প্রি ক্যাপিলারি লেভেলে কোনো অ্যানাস্টোমোসিস না করলেই সেটা এন্ড আর্টারি। এন্ড আর্টারি দুই রকমের, আমরা যদি টাইপ দেখি, একটা হচ্ছে ট্রু এন্ড আর্টারি, যেমন সেন্ট্রাল আর্টারি অফ দি রেটিনা, ইট ইজ দ্য ওয়ান এন্ড অনলি এক্সাম্পল অফ দি ট্রু এন্ড আর্টারি ইন আওয়ার বডি। আরেকটা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। ফাংশনাল এন্ড আর্টারি মাঝে আমরা পাবো করোনারি আর্টারি গুলোকে, যে আর্টারি গুলো পটেনশিয়াল অ্যানাস্টোমোসিস করবে তারাই হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। আমরা দেখেছিলাম করোনারি আর্টারি গুলো ক্যাপিলারি লেভেলে অ্যানাস্টোমোসিস করেছিল, ক্যাপিলারি লেভেলে অ্যানাস্টোমোসিস করলে এটাকে বলে পটেনশিয়াল অ্যানাস্টোমোসিস, আর যারা পটেনশিয়াল অ্যানাস্টোমোসিস করে তারাই হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। তো এখন দেখতে পারি ট্রু এন্ড আর্টারি কাকে বলে। ট্রু এন্ড আর্টারি হচ্ছে যারা প্রি ক্যাপিলারি লেভেলে কোনো কমিউনিকেশন করে না, ইভেন ক্যাপিলারি লেভেলেও কোনো কমিউনিকেশন করে না। The artery having no pre-capillary anastomosis as well as capillary anastomosis with adjacent artery is called true end artery. হয়ে গেল। আর আমরা জানি
ট্রুয়েন্ট আর্টারি হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ দি রেটিনা। এই আর্টারি কোনোভাবে যদি ব্লক হয় তাহলে সে যে এরিয়াতে ব্লাড সাপ্লাই দিত সেই এরিয়া কিন্তু ইস্কেমিয়াতে ভুগবে, নেক্রোসিস হয়ে যাবে, কারণ সে কারো কোনো হেল্প কিন্তু নেয়নি। হেল্পটা নিতে পারতো অ্যানাস্টোমোসিস করে, কিন্তু সে অ্যানাস্টোমোসিস করতেই যায়নি। এই জন্য সে ট্রুয়েন্ট আর্টারি, আমাদের বডিতে একটাই ট্রুয়েন্ট আর্টারি আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ দি রেটিনা। আরেকটা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। এই ছবিটা হচ্ছে ফাংশনাল এন্ড আর্টারি। এই আর্টারি গুলো প্রি ক্যাপিলারি লেভেলে কোনো অ্যানাস্টোমোসিস করেনি, এই জন্যই তারা এন্ড আর্টারি। কিন্তু ক্যাপিলারি লেভেলে একটা অ্যানাস্টোমোসিস করেছে, যদিও এই অ্যানাস্টোমোসিস আসলে কাজে কিছুই করবে না। সো দ্যাট ইজ দ্য ফাংশনাল এন্ড আর্টারি। The arteries having no precapillary anastomosis but capillary anastomosis is present with adjacent artery are called functional end arteries. এই আর্টারি গুলোতে যদিও এক ধরনের অ্যানাস্টোমোসিস আছে, বাট এই অ্যানাস্টোমোসিস হচ্ছে ক্যাপিলারি লেভেলে। এই ক্যাপিলারি লেভেলে অ্যানাস্টোমোসিস আসলে কাজের কিছুই না, এই জন্য কাজের উপর ভিত্তি করে তারও এন্ড আর্টারি হয়ে গেল। দে আর ফাংশনাল এন্ড আর্টারি। নাও আমরা দেখবো ব্লাড ভেসেলের নিউট্রিশন কিভাবে পায়। আমরা জানি ব্লাড ভেসেল নিজে অন্যকে ব্লাড সাপ্লাই দেয়, কিন্তু ব্লাড ভেসেলে নিজের ওয়ালে অনেক ধরনের টিস্যু আছে, অনেক সেল আছে, তাদেরও নিউট্রিশন দরকার। এই নিউট্রিশনটা ব্লাড ভেসেল কিভাবে পাবে সেটা আমরা দেখতে চাই। মনে করি এই হচ্ছে একটা ব্লাড ভেসেলের ওয়াল, এটা হচ্ছে লুমেন, যার মধ্য দিয়ে ব্লাড পাস করে। এই ব্লাড ভেসেলের ওয়ালকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ইনার হাফ, আউটার হাফ। এই ইনার হাফ অফ দি ভেসেল ওয়াল it receives nutrition and oxygen from the luminal blood. লুমেনে যে ব্লাড আছে সেই ব্লাড থেকে সে অক্সিজেন এবং নিউট্রিশন পায়। কোন পার্টটা? ইনার হাফ। এই নিউট্রিশনটা যাতে ব্লাড ভেসেলের ওয়ালে ঢুকতে পারে, এই জন্য ব্লাড ভেসেলের ওয়ালে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলাস্টিক লেমিনা থাকে সেগুলোতে পারফোরেশন পাওয়া যায়। আর আউটার হাফ অফ দি ব্লাড ভেসেল ওয়াল সেটা নিউট্রিশন পাবে থ্রু দা ভাসা ভেসোরাম। তাহলে আমরা যে কথাটা বললাম, একটা ব্লাড ভেসেল নিউট্রিশন পায় দুটো সোর্স থেকে। ইনার হাফ রিসিভ নিউট্রিশন এন্ড অক্সিজেন সাপ্লাই ফ্রম দ্য লুমিনাল ব্লাড থ্রু ডিফিউশন, এন্ড আউটার হাফ রিসিভ নিউট্রিশন থ্রু ভাসা ভেসোরাম। তো ভাসা ভেসোরাম কাকে বলে? ভাসা মানে ভেসেল, ভেসোরাম মানে ভেসেল। সো দিস আর দ্য ভেসেল অফ দি ভেসেল। সো আমরা এইভাবে ডেফিনিশন দিতে পারি ভাসা ভেসোরামের। দ্য মাইনিউট ব্লাড ভেসেলস present in tunica adventitia supplying outer part of the wall of blood vessel is called vasa vasoram. এই ভাসা ভেসোরাম কোথা থেকে আসে? ইন কেস অফ দি আর্টারি, এই ভাসা ভেসোরাম গুলো সেম আর্টারির ব্রাঞ্চ হতে পারে অথবা আশপাশের কোনো আর্টারির ব্রাঞ্চ হতে পারে। বাট ইন কেস অফ দি ভেইন, এই ভাসা ভেসোরাম গুলো ডেফিনেটলি অ্যাডজেসেন্ট আর্টারি থেকে আসে, কারণ আর্টারিয়াল ব্লাডে অক্সিজেন থাকে, নিউট্রিশন থাকে। ভেইন নিজের কোনো ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই দিয়ে কোনো লাভ হবে না, কারণ ভিনাস ব্লাডের মাঝে কোনো অক্সিজেন থাকে না, নিউট্রিশন থাকে না। তাহলে আমরা চিন্তা করতে পারি আর্টারি এবং ভেইন দুটোর মাঝে কার ভাসা ভেসোরাম বেশি থাকবে? ইজ ইট আর্টারি অর ভেইন? একটু যদি চিন্তা করি আর্টারিতে নাকি ভেইনে কার ভাসা ভেসোরাম বেশি পাওয়া যাবে, তাহলে আমরা একটা ডায়াগ্রাম দিয়ে এটা চিন্তা করব। আমরা জানি একটা ব্লাড ভেসেলের ওয়ালের ইনার হাফ নিউট্রিশন পায় বাই দ্য লুমিনাল ব্লাড, আর আউটার পার্ট ব্লাড সাপ্লাই পায় বাই দ্য ভাসা ভেসোরাম। এখন কথা হচ্ছে, ইন কেস অফ দি আর্টারি luminal blood contain oxygenated blood, it is rich in nutrition, so inner half luminal blood থেকে ব্লাড সাপ্লাই পেতে পারে। কিন্তু ইন কেস অফ দি ভেইন, এই লুমিনাল ব্লাডেই তো কোনো নিউট্রিশন নাই, কোনো অক্সিজেন নাই, তাহলে তার ইনার হাফকে কে ব্লাড সাপ্লাই দিবে? অবশ্যই বাইরে থেকে সাপ্লাই দিতে হবে, তার মানে ভাসা ভেসোরাম। সো ভেইনের আউটার হাফ যেমন ভাসা ভেসোরাম দিয়ে সাপ্লাই লাগবে, ইনার হাফের জন্য ভাসা ভেসোরাম দিয়ে সাপ্লাই দিতে হবে। এই জন্য আমরা বলছি ভেইনস হ্যাভ মোর ভাসা ভেসোরাম দেন আর্টারিজ। সো এখানে আমি এটা একটা এক্সপ্লেনেশন দাঁড় করিয়েছি, সেইটা একটু কেউ যদি লাগে দেখে নিতে পারে। এখন আমরা জানবো নার্ভ সাপ্লাই অফ দি ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম রিসিভ অটোনমিক নার্ভ সাপ্লাই। Autonomic nerve supply has two parts. One is the sympathetic, another one is parasympathetic. Sympathetic এর ইফেক্টটা ব্লাড ভেসেলের উপরে ডিরেক্ট, বাট প্যারাসিম্প্যাথেটিক এর ইফেক্টটা ইনডাইরেক্ট। কেন ইনডাইরেক্ট বলছি? প্যারাসিম্প্যাথেটিক যে ফাইবার তারা সরাসরি ব্লাড ভেসেলের মাসলকে সাপ্লাই করবে না, বরং তারা গিয়ে প্রথমে এন্ডোথেলিয়ামকে স্টিমুলেট করে, এন্ডোথেলিয়াম থেকে নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। নাইট্রিক অক্সাইডের আরেক নাম এন্ডোথেলিয়াম ডেরাইভড রিল্যাক্সেশন ফ্যাক্টর।
সো এই নাইট্রিক অক্সাইড আলটিমেটলি ব্লাড ভেসেলের স্মুথ মাসেলের উপরে কাজ করবে, ব্লাড ভেসেলের স্মুথ মাসেলকে রিল্যাক্স করে দিবে, আলটিমেটলি ভেসোডাইলেটেশন তৈরি হবে। তার মানে আমরা বুঝলাম প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ব্লাড ভেসেলকে ডাইলেট করে, বাট ইফেক্টটা ইনডাইরেক্ট। কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ব্লাড ভেসেলের উপরে কি কাজ করবে সেটা ডিপেন্ড করে রিজিয়নের উপরে। কিছু কিছু জায়গা আছে যেমন কিউটিনিয়াস ব্লাড ভেসেল, ভেসেলস ইন দ্য অ্যাবডোমিনাল অর্গান, দেন ব্রঙ্কিয়াল ভেসেল, এইসব ক্ষেত্রে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে, তার মানে ভেসো কনস্ট্রিকশন হবে। আর কিছু কিছু জায়গা আছে যেখানে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ব্লাড ভেসেলকে ডাইলেট করে, তার মানে ভেসো ডাইলেটেশন হবে। যেমন ভেসেলস ইন দ্য স্কেলিটাল মাসল, ভেসেল ইন দ্য হার্ট এন্ড সেরিব্রাল ভেসেল, এইসব ক্ষেত্রে হবে ভেসো ডাইলেটেশন। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে কোন তিন জায়গাতে সিম্প্যাথেটিক ভেসো ডাইলেটেশন করে, আমরা নিশ্চয়ই বলতে পারবো তিনটা জায়গার নাম। একটা হচ্ছে আর্টারিজ ইন দ্য স্কেলিটাল মাসল, দেন ভেসেলস ইন দ্য হার্ট, দ্যাট ইজ করোনারি আর্টারিজ এন্ড সেরিব্রাল আর্টারিজ। এই জায়গাগুলোতে আমরা দেখব সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ভেসো ডাইলেটেশন করে। এখন আমরা দেখব ব্লাড ভেসেলের ডেভেলপমেন্ট। ব্লাড ভেসেল ডেভেলপ করে মেসোডার্ম থেকে। কোন মেসোডার্ম সেটা আমাদের এখন একটু বের করব। আমাদের বডিতে কিছু কিছু ব্লাড ভেসেল থাকে যারা ইন্ট্রা ইউটেরাইন লাইফে তাদের একটা পার্ট বডির বাইরে থাকে, একটা পার্ট বডির ভিতরে থাকে। যেমন হচ্ছে আম্বিলিকাল আর্টারি। এই আম্বিলিকাল আর্টারির ইন্ট্রা ইউটেরাইন লাইফে একটা পার্ট বডির বাইরে থাকে ইন দ্য আম্বিলিকাল কর্ড। এই পার্টটাকে আমরা বলবো এক্সট্রা এমব্রায়োনিক ভেসেল। আর এই আম্বিলিকাল আর্টারির একটা অংশ বডির ভিতরে থাকে, সেই পার্টটাকে বলবো ইন্ট্রা এমব্রায়োনিক ভেসেল। তাহলে আমরা এক্সট্রা এমব্রায়োনিক ভেসেল, ইন্ট্রা এমব্রায়োনিক ভেসেলের ডেভেলপমেন্টাল সোর্স আলাদা হবে। ইন্ট্রা এমব্রায়োনিক ভেসেল ডেভেলপ ফ্রম splanchnopleuric layer of lateral plate mesoderm, whereas extra embryonic vessel develops from splanchnopleuric layer of extra embryonic mesoderm. তো যে মেসোডার্মই হোক আলটিমেটলি ব্লাড ভেসেল ডেভেলপ করে মেসোডার্ম থেকে। ব্লাড ভেসেল ডেভেলপমেন্টে দুটো প্রসেস আছে, একটাকে বলে ভাস্কুলোজেনেসিস আর একটাকে বলে এনজিওজেনেসিস। ভাস্কুলোজেনেসিস হচ্ছে ফর্মেশন অফ দি প্রাইমারি ভাস্কুলার বেড ফ্রম দ্য মেসোডার্ম। মেসোডার্ম থেকে প্রথম যে ভাস্কুলার বেড তৈরি হয় তার নামই ভাস্কুলোজেনেসিস। পরবর্তীতে যখন আরো ব্রাঞ্চিং হয়, হয়ে যখন নতুন ব্লাড ভেসেল তৈরি হয় সেটাকে বলে এনজিওজেনেসিস। ফার্দার ব্রাঞ্চিং ফ্রম এক্সিস্টিং ভেসেল by sprouting, modeling, maturation and stabilization, that is called angiogenesis. তাহলে আমরা এখান থেকে দুটো শব্দ মনে রাখার চেষ্টা করব, একটা হচ্ছে ভাস্কুলোজেনেসিস আর একটা এনজিওজেনেসিস। এরকম ব্লাড ভেসেল ডেভেলপমেন্ট আমাদের এমব্রায়োতে ঘটে। আমাদের কোন জায়গা কেটে গেলে ব্লাড ভেসেল তৈরি হতে হয়, আর ইউটেরাসের মাঝে আফটার ইচ মান্থলি সাইকেল আবার নতুন করে ব্লাড ভেসেল ডেভেলপ করতে হয়। এই নতুন ব্লাড ভেসেল তৈরি হওয়াগুলোকে বলে এনজিওজেনেসিস। আর ইন্ট্রাইউটেরাইন লাইফে মেসোডার্ম থেকে সরাসরি যে প্রাইমারি ভাস্কুলার বেড তৈরি হয় তাকে বলে ভাস্কুলোজেনেসিস। আমরা ফ্লো চার্টের মাধ্যমে এটা দেখতে পারি। প্রথমে থাকে মেসোডার্মাল সেল, এই সেলগুলো হিমানজিওব্লাস্ট তৈরি করে। দুটো গ্রুপ আছে, সেন্ট্রাল গ্রুপ, পেরিফেরাল গ্রুপ। সেন্ট্রাল সেলগুলো হিমোবয়েটিক স্টেম সেল হিসেবে থেকে যায়, আর পেরিফেরাল সেলগুলো এনজিওব্লাস্ট তৈরি করে। এই এনজিওব্লাস্ট গুলো প্রথমে প্রলিফারেট করে, দেন ডিফারেন্সিয়েট করে এন্ডোথেলিয়াম তৈরি করে। সেই এন্ডোথেলিয়াম গুলো একত্রিত হয়ে আলটিমেট একটা টিউব তৈরি করে যার নাম প্রিমিটিভ ভেসেল। এই প্রিমিটিভ ভেসেল গুলো এরপরে আমরা দেখব ব্রাঞ্চিং হবে, দেন মডেলিং হবে, ম্যাচুরেশন হবে, স্টেবিলাইজেশন হবে, হয়ে ডেফিনিটিভ ভাস্কুলার বেড তৈরি হয়। তো হয়ে গেল ডেফিনিটিভ ভাস্কুলার বেড। এই ডেফিনিটিভ ভাস্কুলার বেড পরবর্তীতে ফাংশনাল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে এরা কেউ তৈরি করবে আর্টারি, কেউ তৈরি করবে ভেইন, কেউ ক্যাপিলারি, কেউ লিম্ব ভেসেল, ইলাস্টিক আর্টারি, কেউ মাস্কুলার আর্টারি, কেউ রেজিস্ট্যান্স ভেসেল দ্যাট ইজ আর্টারিয়ল, কেউ আবার ভেইন তৈরি করবে, ভেনিউল তৈরি করবে, কেউ ক্যাপিলারি তৈরি করবে। এরকম বিভিন্ন কিছুতে ফাংশনাল ডিফারেন্সিয়েশন হবে। সো দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্টাল প্রসেস অফ দি ব্লাড ভেসেল। And that is all about the today's video on cardiovascular system from my side. Thank you very much for watching me, for watching my video, and please subscribe my channel by clicking the bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care. Goodbye. See you later with the next video.